বঙ্গ রাজনীতির এক নতুন দিগন্তের সূচনা। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ভারতের নির্বাচনী ইতিহাসে কেবল একটি সাধারণ পালা বদল নয়, বরং এটি পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের রাজনৈতিক কাঠামোর এক আমূল পরিবর্তন বা প্যারাডাইম শিফট হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। গত 15 বছরে মমতা ব্যানার্জির নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে শক্তিশালী রাজনৈতিক দুর্গ তৈরি করেছিলেন, তাকে ধূলিসাৎ করে ভারতীয় জনতা পার্টি প্রথমবারের মতো রাজ্য সরকার গঠন করতে চলেছে। এই জয় কেবল সংখ্যাতত্ত্বের বিচারে নয়, বরং আদর্শগত এবং কৌশলগত উভয় দিক থেকেই বিজেপির জন্য এক অভূতপূর্ব সাফল্য। এই পরিসরে এর বেশি আর কিছু বলতে চাই না, কেবল একটা কথাই বলবো, পাওয়ার ইজ এ গেম অফ টাইম। 293টি আসনের মধ্যে বিজেপির 200+ আসনে জয় ইঙ্গিত দেয় যে রাজ্যের রাজনৈতিক ভূগোলে এক বিশাল টেকটনিক ড্রিফট বা ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটেছে, যেখানে বঙ্গোপসাগর থেকে হিমালয় সর্বত্রই গেরুয়া ঝড় আছড়ে পড়েছে। দর্শকদের আমার প্রশ্ন, এটা কি একটা স্বাভাবিক ভোট ছবি, নাকি এর পিছনে অন্য কিছু হিসাব? পুরো বিষয়টি বুঝতে গেলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হয়তো আমার বিশ্লেষণ, আমার কণ্ঠস্বর আপনারা পছন্দ করেন, কিন্তু আপনাদের একটা ক্লিক ছাড়া একদিন এই কণ্ঠ থেমেও যেতে পারে। তাই যদি চান এটা চলুক, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকুন। আমরা একসাথে একটা পরিবার হয়ে উঠি। চলুন দেখা যাক এর নেপথ্যে কি আছে। এই বিশাল পরিবর্তনের নেপথ্যে রয়েছে কয়েক বছরের সুপরিকল্পিত নীল নকশা বা ব্লুপ্রিন্ট, নিখুঁত গাণিতিক সমীকরণ এবং ভোটারদের মনস্তত্ত্বের গভীরে গিয়ে করা দীর্ঘমেয়াদী অপারেশন। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের শাসনকাল, দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অবনতির বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভকে বিজেপি যেভাবে নিজের অনুকূলে ব্যবহার করেছে, তা যে কোনো রাজনৈতিক বিশ্লেষকের কাছে এক গবেষণার বিষয়। এখন এই ঐতিহাসিক জয়ের প্রতিটি দিক, গণিত, কৌশল এবং মনস্তত্ত্ব বিশ্লেষিত হবে এই প্রতিবেদনের শেষ লাইন পর্যন্ত। ঐতিহাসিক জয়ের রূপরেখা, নির্বাচনী ফলাফল এবং আঞ্চলিক বিন্যাস। 2026 সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে বিজেপি কেবল তার পুরনো দুর্গগুলোকেই রক্ষা করেনি, বরং তৃণমূলের শক্তিশালী ঘাঁটি হিসাবে পরিচিত এলাকাগুলোতেও বড়সড় থাবা বসিয়েছে। নির্বাচনের সামগ্রিক ভোটদানের হার ছিল ওভারঅল 92.47%, যা স্বাধীনতার পর থেকে এই রাজ্যের সর্বোচ্চ। এই বিপুল ভোটদানে ইঙ্গিত দিয়েছিল যে সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে এক শক্তিশালী রায় দিতে চলেছে। আঞ্চলিক আধিপত্যের তুলনামূলক চিত্র। বিজেপির এই জয়ের অন্যতম প্রধান কারণ হলো উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের মতো প্রান্তিক এলাকাগুলোতে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখা এবং একই সাথে দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে নিজেদের প্রভাব কয়েক গুণ বাড়িয়ে তোলা। এখানে আমি একটা টেবিলের সাহায্যে এটা বোঝানোর চেষ্টা করব। অঞ্চল, গুরুত্বপূর্ণ কেন্দ্র, বিজেপির ফলাফল ও মার্জিন, কৌশলগত তাৎপর্য, স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স। উত্তরবঙ্গ, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, 40,000+ ভোটের লিড, 2019 থেকে গড়ে ওঠা দুর্গ রক্ষা করা। জঙ্গলমহল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, 38,747, মেদিনীপুরের শঙ্কর গুছাই, আদিবাসী ভোটের ব্যাপক মেরুকরণ। শিল্পাঞ্চল, আসানসোল দক্ষিণ, জামুরিয়া, রানীগঞ্জ, 40,839, আসানসোল দক্ষিণ, অগ্নিমিত্রা পাল, মধ্যবিত্ত শ্রমিক শ্রেণীর ভোটারদের সমর্থন আদায়। কলকাতা ও পার্শ্ববর্তী যাদবপুর, খড়দহ, পানিহাটি, লিড ও জয়। যাদবপুর, সর্বরী মুখোপাধ্যায়, ভদ্রলোক ও মধ্যবিত্ত সমাজকে বিজেপির প্রতি আকৃষ্ট করা। মতুয়া অধ্যুষিত এলাকা, বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর, ব্যাপক জয়। সিএএ ইস্যুকে কাজে লাগিয়ে মতুয়া ভোটকে সুসংহত করা। এই আঞ্চলিক বিন্যাস থেকে এটা স্পষ্ট যে বিজেপি কেবল ধর্মীয় মেরুকরণের উপর নির্ভর করেনি, বরং বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক গোষ্ঠীর জন্য আলাদা আলাদা বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছিল। বিজেপির জয়ের ব্লুপ্রিন্ট, পরিকল্পনা ও বাস্তবায়নের সময়রেখা। বিজেপির এই জয় কোনো আকস্মিক ঘটনা নয়, এটা ছিল একটা দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত গোপনীয় ও সুসংহত পরিকল্পনার ফসল, যার সূত্রপাত হয়েছিল 2021 সালের নির্বাচনের পরাজয়, পক্ষান্তরে 77 আসন জয়, যেখানে 2016 নির্বাচনে প্রথম খাতা খোলা এবং মাত্র 3 আসনের ঝুলি কাঁধে পথ চলার শুরু। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয়, এই দুই নির্বাচনের মাঝে একটা ম্যাসিভ গ্যাপ।
3 থেকে 77 বিগ লং জাম্প। এখানেই বিজেপি নেতৃত্ব নড়ে চড়ে বসে। শুরু হয় বঙ্গজয়ের পরিকল্পনা, বাই হুক আর ক্রুক, অর্থাৎ যে কোনো মূল্যে। এই ব্লুপ্রিন্ট তৈরির নেপথ্যে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার এক্সপার্ট টিম, যাকে বিজেপির আধুনিক চাণক্য বলা হয়। পরিকল্পনার বিভিন্ন পর্যায় ও সময়কাল: 1. 2021 থেকে 2024 মূল্যায়ন ও পুনর্গঠন। 2021 সালের হারের পর বিজেপি বুঝতে পারে যে কেবল বহিরাগত ট্যাগ দিয়ে জয় পাওয়া সম্ভব নয়। তাই তারা দলের অভ্যন্তরে এক বিশাল রদবদল ঘটায়। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মতো নেতাদের উপর রাজ্যের দায়িত্ব আরও বাড়ানো হয়, যাতে স্থানীয় জনভিত্তি আরও মজবুত হয়। 2. 2025 সালের মাঝামাঝি তৃণমূল স্তরের সক্রিয়তা। এখানে তৃণমূল কংগ্রেস নয়, আরএসএস এবং বিজেপির যৌথ উদ্যোগে রাজ্যের প্রতিটি বুথে কর্মীদের সক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। বিশেষ করে মতাদর্শের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষকে ভয়মুক্ত হয়ে ভোট দেওয়ার ভরসা জোগানোর কাজ শুরু হয় এই সময়েই। 3. 2026 সালের মার্চ এপ্রিল চূড়ান্ত রণকৌশল। অমিত শাহের মে মাসের মাঝামাঝি সফরের সময় এক গোপন নির্দেশিকা জারি করা হয়। সেখানে স্পষ্ট বলা হয় যে বিজেপি কেবল হিন্দু ভোটের উপর নির্ভর করলে চলবে না, তারা মুসলিম ভোটারদের কাছেও স্নেহ বার্তা বা ভালোবাসার বার্তা নিয়ে যাবে, যাতে সংখ্যালঘু ভোটের একটি অংশ হলেও তৃণমূলের থেকে সরে আসে। 4. 10 এপ্রিল 2026 সংকল্পপত্র প্রকাশ। বিজেপির নির্বাচনী ইস্তেহার বা সংকল্পপত্র ছিল এই জয়ের অন্যতম প্রধান হাতিয়ার, যেখানে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। বিজেপির এই পারসেপশন বিল্ডিংই মহিলা ভোটারদের মনে একটা দোলাচালের সৃষ্টি করে। মনের মধ্যে একটা ক্যালকুলেশন চলতে থাকে, এখন 1200 পাচ্ছি, বিজেপি এলে 3,000 পাবো। এই জায়গাতেই পশ্চিমবঙ্গের মহিলা ভোটার দ্বিধাবিভক্ত হয়ে পড়ে এবং প্রসপেক্ট থিওরির 1200 ভার্সেস 3,000-এর জালে আটকে যায়। ভোটের উপর জোরালো ইম্প্যাক্ট। ভোট শিফটিং এর নেপথ্যে কারণ, কেন এত বড় রদবদল? 2026 সালের নির্বাচনে ভোট শিফটিং, ভোটের স্থানান্তর ছিল চোখে পড়ার মতো। প্রায় 8 থেকে 10% ভোট তৃণমূলের থেকে সরাসরি বিজেপির দিকে সরে এসেছে, যা এই নির্বাচনে নির্ধারক ভূমিকা পালন করেছে। নারী ভোটের বড়সড় পরিবর্তন। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় শক্তির উৎস ছিল নারী ভোট, কিন্তু 2026 সালে বিজেপি সেই দুর্গে বড় ফাটল ধরাতে সক্ষম হয়। বিজেপি নেতাদের দাবি অনুযায়ী রাজ্যের নারী ভোটারদের অন্তত 5% তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। এর প্রধান কারণ ছিল আরজি কর কাণ্ড এবং রাজ্যে নারীদের নিরাপত্তার অভাব নিয়ে গড়ে ওঠে তীব্র ক্ষোভ। বিজেপি কৌশলে নারীদের সুরক্ষার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরির প্রতিশ্রুতি দেয় এবং আরজি করের নির্যাতিতার মাকে পানিহাটি থেকে প্রার্থী করে এক বড় আবেগীয় চাল চালেন। সরকারি কর্মচারীদের সমর্থন। বিজেপির রণকৌশলের একটি বড় অংশ ছিল রাজ্যের বিপুল সংখ্যক সরকারি কর্মচারীদের নিজের দিকে টানা। অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে বকেয়া ডিএ মেটানো হবে। আদৌ মেটানো হবে কিনা সেটা সময় বলবে এবং 7ম বেতন কমিশন কার্যকর করা হবে। এই একটা প্রতিশ্রুতি প্রায় 20 থেকে 25 লক্ষ ভোটারের, কর্মচারী ও তাদের পরিবার সহ মনস্তত্ত্বে ইতিবাচক প্রভাব ফেলেছিল। মাইক্রো ম্যানেজমেন্ট ও অঙ্কের হিসাব। বিজেপির গণিতিক রণকৌশল। বিজেপির এই জয়ের অন্যতম মূল ভিত্তি ছিল তাদের অত্যন্ত জটিল নিখুঁত গণিতিক হিসাব, যা মাইক্রো লেভেল বুথ ম্যানেজমেন্ট হিসাবে পরিচিত। পান্না প্রমুখ মডেল। বিজেপি উত্তরপ্রদেশের মডেলে বাংলায় পান্না প্রমুখ সিস্টেম কার্যকর করে। এই ব্যবস্থায় ভোটার তালিকার প্রতিটি পাতার জন্য একজন করে কর্মী নিযুক্ত করা হয়েছিল। দায়িত্ব বিভাজন। একজন পান্না প্রমুখের অধীনে মাত্র 30 থেকে 60 জন ভোটারের দায়িত্ব ছিল। ব্যক্তিগত যোগাযোগ। এই কর্মীরা ভোটারদের সাথে ম্যান টু ম্যান মার্কিং বা নিবিড় যোগাযোগ বজায় রাখতেন, যাতে নির্বাচনের দিন তারা ভোট দিতে বের হন। বুথ ক্যাটাগরি। বিজেপি রাজ্যের 44,000 বুথকে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছিল। স্ট্রং শক্তিশালী, ফোকাস যেখানে জোর দিতে হবে, এবং উইক মানে দুর্বল। এর ফলে দলের সম্পদ ও সময় সঠিক জায়গায় ব্যবহার করা সম্ভব হয়েছিল। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এক রহস্যময় গণিতিক প্রভাব।
এই জায়গায় একটু ধৈর্য ধরে বুঝতে হবে, এখানেই লুকিয়ে আছে আসল খেলাটা। এই খেলাটা দুইভাবে কাজ করেছে। এক হচ্ছে হিন্দুত্ব কার্ড, দ্বিতীয়ত ভোট শতাংশের জটিল অঙ্ক। নির্বাচনের আগে ভোটার তালিকার যে বিশেষ সংশোধন বা স্যার করা হয়েছিল তা এই নির্বাচনের গণিতে এক বিশাল আলোড়ন সৃষ্টি করে। নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ায় প্রায় 90 লক্ষ থেকে 91 লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। এখানে আমি একটা স্ট্যাটিস্টিক্স বলবো। মোট ভোটার হ্রাস প্রায় 50 থেকে 52 লক্ষ। মোট ভোটার সংখ্যা 7.66 কোটি থেকে কমে 6.81 কোটিতে নেমে আসে। বাদ পড়া নামের সংখ্যা 90,83,121 জন। ভোটার তালিকার প্রায় 12% নাম মুছে ফেলা হয়। নেট ডিলিশন বা যৌক্তিক অসঙ্গতি 66,62,010 জন। বহু সংখ্যালঘু ও আদিবাসী ভোট প্রভাবিত হওয়ার অভিযোগ। ভোটদানের হারের উপর প্রভাব 92.47%। ভোটার সংখ্যা কমায় শতাংশের হারে ভোটদান বৃদ্ধি পায়। এই স্যারের ফলে যে গাণিতিক সমীকরণ তৈরি হয়েছিল তাতে তৃণমূলের অনেক নিশ্চিত ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন বহু পলিটিক্যাল অ্যানালিস্ট। বিজেপির পক্ষ থেকে একে ভোটার তালিকার শুদ্ধিকরণ বলা হলেও তৃণমূল একে পরিকল্পিত বর্জন হিসাবে অভিহিত করেছিল। গাণিতিক ভাষায় ভোটদানের হার বের করার সূত্র। মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা স্যারের কারণে উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। সামান্য ভোট বৃদ্ধিতেই শতাংশের বিচারে এক রেকর্ড পরিমাণ ভোটদান লক্ষ্য করা গেছে, যা বিজেপির মতো ক্যাডার ভিত্তিক দলের জন্য এক বিরাট সুবিধা এনে দিয়েছে। ভোটারদের মনের ভেতর কি খেলা চলছিল? মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। একজন ভোটারের সিদ্ধান্ত কেবল সংখ্যা বা ইস্তেহার দিয়ে প্রভাবিত হয় না, তার পিছনে কাজ করে দীর্ঘদিনের পুঞ্জীভূত আবেগ বা ক্ষোভ। বিশ্লেষকদের মতে বাংলার ভোটাররা দীর্ঘকাল ধরে অবিচার বা দুর্নীতি সহ্য করলেও একসময় তাদের মধ্যে আবেগীয় সঞ্চয়ন অর্থাৎ ইমোশনাল অ্যাকুমুলেশন ঘটে, যা এই নির্বাচনে বিস্ফোরিত হয়েছে। অবসাদ ও ক্ষোভের রূপান্তর। তৃণমূলের 15 বছরের শাসনে একটা বড় অংশের মানুষের মধ্যে এক ধরনের মানসিক অবসাদ বা ফ্যাটিগ তৈরি হয়েছিল। সিন্ডিকেট রাজ, কাটমানি সংস্কৃতি এবং স্থানীয় নেতাদের ঔদ্ধত্য ও আধিপত্য, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এক ধরনের দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি করেছিল। ভোটারদের মনে চলছিল এক বিশাল লড়াই। একদিকে সরকারি প্রকল্পের সুবিধা যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ইটিসি, অন্যদিকে সম্মান ও নিরাপত্তার অভাব। বিজেপি এই ক্ষোভকে সফলভাবে মোমেন্টাম বা গতিবেগে রূপান্তরিত করতে পেরেছিল। খেলা এবং প্রত্যাঘাত। মমতা ব্যানার্জির বিখ্যাত স্লোগান খেলা হবে পাল্টা হিসাবে বিজেপি ভোটারদের মনের ভিতর এক নিঃশব্দ খেলা শুরু করে। তারা বোঝাতে সক্ষম হয় যে টিএমসি কেবল নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষকে তোষণ করছে এবং বাকিরা বঞ্চিত হচ্ছে। বিশেষ করে আরজিকর কাণ্ড শিক্ষিত মধ্যবিত্ত এবং নারী সমাজের আত্মসম্মানে আঘাত করেছিল। এই অপমানের অনুভূতি ভোটারদের বুথমুখী করে তুলেছিল এবং তারা নিঃশব্দে ইভিএমে এর জবাব দিয়েছেন। টিএমসির প্রধান সমস্যাগুলো কি ছিল? টিএমসির এই অভাবনীয় পরাজয়ের নেপথ্যে কেবল বিজেপির শক্তি নয়, বরং তাদের নিজস্ব সাংগঠনিক এবং শাসনতান্ত্রিক ব্যর্থতাও দায়ী ছিল। এক, সাংগঠনিক মনস্তত্ত্বের পরিবর্তন। টিএমসির সময়ের সাথে সাথে একটি রাজনৈতিক দল থেকে একটি গভর্নিং ইকোসিস্টেম বা শাসনতান্ত্রিক পরিকাঠামোতে পরিণত হয়েছিল। তৃণমূলের স্থানীয় কর্মীদের মধ্যে কোনো নৈতিকতা এবং দৃঢ় আদর্শগত ভিত্তি ছিল না। তারা ছিল পলিটিক্যালি অ্যাডাপটিভ বা সুযোগ সন্ধানী। ফলে যখনই বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল হয়েছে, এই কাঠামোর নিচুতলার কর্মীরা হয় নিষ্ক্রিয় হয়ে গেছেন অথবা নিজেদের আনুগত্য পরিবর্তন করেছেন, অর্থাৎ দল বদলু আর কি। দুই, দুর্নীতি ও সিন্ডিকেট রাজ। নিয়োগ দুর্নীতি, এসএসসি স্ক্যাম, বালি পাথর পাচার এবং রেশনের টাকা চুরির মতো অভিযোগগুলো তৃণমূলের ভাবমূর্তি একদম তলানিতে নিয়ে গিয়েছিল। বিজেপি তাদের হোয়াইট পেপার দাবির মাধ্যমে এই 15 বছরের দুর্নীতির খতিয়ান জনগণের সামনে তুলে ধরেছিল। তোষণের রাজনীতি ও মেরুকরণ। বিজেপি সফলভাবে এই ন্যারেটিভ তৈরি করতে পেরেছিল যে মমতা ব্যানার্জির সরকার কেবল হিন্দুদের স্বার্থ বিসর্জন দিয়ে সংখ্যালঘুদের
তোষণ করেছে। শুভেন্দু অধিকারীর মতো নেতারা বারবার এই বিষয়টি নিয়ে জনমত গঠন করেছিলেন, যা হিন্দু ভোটারদের বড়সড় সংহতি ঘটিয়েছে। এখানে একটা কোট, মমতা ব্যানার্জির কিছু ডায়ালগ মুসলিম জনমানসে গভীর বিরুদ্ধ ছায়া ফেলেছিল, যেমন কোরআনের পাতা শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। আর এই ধরনের ভাষণও মমতা ব্যানার্জির পতনকে ত্বরান্বিত করেছে। আরজি কর কাণ্ড ও প্রশাসনিক ব্যর্থতা। আরজি করের মতো স্পর্শকাতর ঘটনায় সরকারের পক্ষ থেকে যে ধরনের রক্ষণাত্মক মনোভাব দেখানো হয়েছিল তা সাধারণ মানুষের কাছে মোটেও গ্রহণযোগ্য হয়নি, বিশ্বাসযোগ্য তো নয়। এটা পুলিশের নিরপেক্ষতা এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিয়েছিল। বিজেপি কিভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত প্রভাব বিস্তার করলো? একসময় পশ্চিমবঙ্গে বিজেপির অস্তিত্ব ছিল নামমাত্র, কিন্তু 2024 থেকে 2026 সালের মধ্যে তারা যে প্রভাব বিস্তার করেছে তার নেপথ্যে রয়েছে সুগভীর সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিকল্পনা। বাঙালি বিজেপি হয়ে ওঠার চেষ্টা। বিজেপি বুঝতে পেরেছিল যে কেবল হিন্দি, হিন্দু, হিন্দুস্তান স্লোগান দিয়ে বাংলা জয় করা যাবে না। তাই তারা নিজেদেরকে আরো বেশি বাঙালি হিসাবে তুলে ধরতে শুরু করে। তারা স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীদের নিজেদের আইকন হিসাবে ব্যবহার করতে শুরু করে। একই সাথে তারা মমতা ব্যানার্জির বহিরাগত আক্রমণের পাল্টা হিসাবে বাঙালি পরিচয়বাদকেই ঢাল হিসাবে ব্যবহার করে। জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের জনজাতি ভোট। বিজেপি খুব সুপরিকল্পিতভাবে রাজবংশী, মতুয়া এবং জঙ্গলমহলের আদিবাসী সমাজগুলোর জন্য আলাদা আলাদা উন্নয়ন বোর্ড এবং ভাষার সংস্কৃতির প্রতিশ্রুতি দেয়। কুড়মালি ও রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি তাদের মধ্যে এক বিশাল উন্মাদনা তৈরি করেছিল। উপসংহার: একটা নতুন বাংলার স্বপ্ন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ। 2026 সালের এই রায় পশ্চিমবঙ্গের পলিটিক্সে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিজেপির এই জয় কেবল একটি রাজনৈতিক দলের জয় নয়, বরং এটি সাধারণ মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। তৃণমূলের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি যে সোনার বাংলা বা বিকাশশীল পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখিয়েছে তা বাস্তবায়ন করাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ। বিজেপির এই জয়ে গণিতের হিসাব, মাইক্রো ম্যানেজমেন্ট, কৌশলের প্রয়োগ, ব্লুপ্রিন্ট এবং মনস্তাত্ত্বিক জয় সবই মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তবে জয়ী হওয়ার পর এখন বিজেপির সামনে পরীক্ষা হলো প্রশাসন চালানোর। কারণ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বা গুজরাট নয়। এর রাজনৈতিক সংস্কৃতি অনেক বেশি বিতর্কপ্রিয় এবং পরিবর্তনশীল। ভোটাররা আজ যেমন বিজেপিকে ক্ষমতায় বসিয়েছেন, তারা কিন্তু কাল আবার কাজের হিসাব নিতেও দ্বিধাবোধ করবে না। এই নির্বাচনের শিক্ষা হলো গণতন্ত্রে কোনো শক্তিই অপরাজেয় নয় এবং জনগণের আবেগকে অবজ্ঞা করলে যে কোনো শক্তিশালী দুর্গের পতন অবশ্যম্ভাবী। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটি দীর্ঘস্থায়ী নজির হয়ে থাকবে। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।